জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য ক্লাসে তোমাদের স্বাগতম। বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে আজ 7 নম্বর অধ্যায়ে আমরা পড়ব বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় ও জাতি গঠন প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থী, আমাদের অন্যান্য ক্লাসের ধারাবাহিকতায় আমরা ইতোমধ্যে বাঙালির ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে 2টি অধ্যায় পড়েছি। আজ পড়ব 3য় অধ্যায়, সেটি হলো বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় ও জাতি গঠন প্রক্রিয়া। জাতি গঠন প্রক্রিয়া এবং নৃতাত্ত্বিক পরিচয় জানবার আগে আসলে নৃতত্ত্ব কি এই বিষয়টি জানা জরুরি। ইংরেজি অ্যানথ্রোপোলজি শব্দের পরিভাষা নৃতত্ত্ব। নৃতত্ত্ব মানুষের দৈহিক, নৈতিক, মনস্তাত্ত্বিক এবং সাংস্কৃতিক সকল দিক চর্চা করে। মানব জাতির মধ্যে কিভাবে শাখা প্রশাখা ও জাতির উদ্ভব হলো এসব বিষয় নিয়ে নৃবিজ্ঞান আলোচনা করে। প্রধানত 3টি বিষয়ের উপর ভিত্তি করে নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য নিরূপণ করা হয়, যেমন প্রাচীনতম মানবের কঙ্কালাস্থি, জাতীয় ও উপজাতি সম্পর্কে প্রাচীন সাহিত্য ঐতিহাসিক নজির এবং বর্তমান কালের জাতিগুলোর নৃতত্ত্বমূলক বৈজ্ঞানিক পরিমাপ। এই নৃতত্ত্বমূলক বৈজ্ঞানিক পরিমাপ কথাটি অনেক বিষয়ভাবে বিশ্লেষণ করা দরকার। বৈজ্ঞানিক পরিমাপ যেমন রক্তের গ্রুপ, এরপরে জিন সিকোয়েন্স, এগুলো বৈজ্ঞানিক পরিমাপের অন্তর্ভুক্ত। আজকে আমাদের বিভিন্ন সময়ে যে জাতিসত্তার কথা বলা হচ্ছে, সেই জাতিসত্তার কথা গবেষণা করে জিন সিকোয়েন্স বা আমরা যে বিষয়গুলোর কথা বললাম, এগুলো পরীক্ষা নিরীক্ষার পরেই কিন্তু নির্ধারিত গবেষকগণ এই তথ্যগুলো দিয়েছেন। তো আমরা বাঙালির জাতি গঠন প্রক্রিয়া, বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় যখন জানবো, জানার আগে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা নেওয়া জরুরি ছিল। তো তাহলে আমরা শুরু করি বাঙালি জাতির পরিচয় কিভাবে এলো বা বাঙালি জাতির বৈশিষ্ট্যই বা কি সেসব বিষয়। বাংলাদেশের জনগোষ্ঠীর নৃতাত্ত্বিক পরিচয় এবং তাৎপর্য নৃগোষ্ঠী হিসাবে বাংলাদেশের মানুষ তার ভাষা, সংস্কৃতি, দৈহিক সম্মিলন এবং জাতি হিসেবে তার অবস্থানের মধ্যেই নিহিত। এটি চিরাচরিত ও বিশ্বজনীন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন জাতি ও রাষ্ট্রের মানুষের নৃতাত্ত্বিক পরিচিতি, ব্যাখ্যা ও বিশ্লেষণ একটি ডিসকোর্সে রূপান্তরিত হয়েছে। অর্থাৎ নানা মতামতের এখানে বিষয়, নানা হিসেব, বিশ্বের অন্যান্য জাতি, অন্যান্য দেশ, অন্যান্য যে গবেষণার শৃঙ্খলা, সেই শৃঙ্খলাগুলোর সাথে তুলনা করে কখনো বা এর সাদৃশ্য খুঁজে রাখা হয়, কখনো বা এর সাথে অন্যান্যদের যে রীতি পদ্ধতির তফাৎ, সেগুলো কিন্তু আমরা এখন আলোচনার মধ্যে রাখি। তাই বাংলাদেশের প্রেক্ষাপটেও দেখা যায় নৃবৈজ্ঞানিক চর্চা এবং গবেষণার প্রারম্ভিকা শুরু করেছেন উপজাতি সমাজের বিশ্লেষণ দ্বারা। ফলে জ্ঞানের বিভিন্ন শাখা তথা ঐতিহাসিক, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানীরা উপজাতি বিষয়ক আলোচনায় নৃবিজ্ঞানীদের উপর নির্ভর করেছেন। আসলে এই উপজাতি বা আদিবাসী এই কথাগুলো খানিকটা আমাদের পরিভাষাগত কারণে বা নানা রাষ্ট্রনৈতিক বা রাজনৈতিক কারণে পরিভাষাগুলোর ব্যবহারে অনেক সময় এক সময় এক একটি ব্যবহার করা হয়। আমরা আসলে সবটা অর্থেই বলছি, আদিবাসী কিংবা নৃগোষ্ঠী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী যাই বলি না কেন, বস্তুতপক্ষে আমাদের যে বিশাল জনগোষ্ঠীর যারা সংখ্যাগরিষ্ঠ তাদের কথা নয়, যারা সংখ্যালঘিষ্ঠ বা প্রান্তীয়ভাবে যারা বসবাস করে
তাদের শারীরিক বা তাদের সাংস্কৃতিক নানা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র এক একটি জাতিসত্তার অন্তর্ভুক্ত করা হয়েছে বা নাম দেওয়া হয়েছে, সেই অর্থে বলেছি। ফলে জ্ঞানের বিভিন্ন শাখা তথা ঐতিহাসিক, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানীরা উপজাতি বিষয়ক আলোচনায় নির্বাচনের উপর নির্ভর করেছে। তবে কোনো একটি জনগোষ্ঠীর নৃতাত্ত্বিক পরিচিতির আলোচনায় নির্বিজ্ঞানীদের মধ্যে ধারণাগত পার্থক্য ও ক্ষেত্র বিশেষে মিলও পরিলক্ষিত হয়। তো ইত্যাদি আলোচনার পরে আমাদের নির্ধারিত বিষয় হচ্ছে আসলে বাঙালি। তাই আমরা বাঙালি কারা বা বাঙালি কে এ বিষয়ে একটু বোঝার চেষ্টা করব। বাঙালি জনগোষ্ঠী বলতে আমরা তাদেরকেই বুঝি যারা একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাস করে এবং বাংলা ভাষায় কথা বলে এবং চেহারায় রয়েছে নিজস্ব কিছু বৈশিষ্ট্য যার দ্বারা অন্যদের থেকে আলাদা করা যায়। বাঙালি জনগোষ্ঠীর নৃতাত্ত্বিক পরিচয় তেমন সুস্পষ্ট নয়, তাই এ জনগোষ্ঠীর নৃতাত্ত্বিক পরিচয় নিয়ে মতভেদ রয়েছে। এখানে প্রত্নতাত্ত্বিক এবং জীবাশ্ম বিজ্ঞানের গবেষণায় এমন কোনো মানব জীবাশ্ম খুঁজে পাওয়া যায়নি যাকে বর্তমান জনগোষ্ঠীর পূর্বপুরুষ বলা যায়। এই কথাটি একটু বুঝিয়ে বলবার দরকার আছে যে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর কথা এখানে বলা কঠিন। কেন কঠিন আমরা পরবর্তী আলোচনায় নিশ্চয়ই সেটি সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। ইতিহাস বিশ্লেষণে দেখা যায় এদেশের বিভিন্ন যুগে বিভিন্ন মানবধারা এসে বসবাস করেছে। তাই বলা যায় বাংলাদেশের বসবাসকারীরা কোনো একটি বিশেষ নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত নয়। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি। তাহলে বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় কি? বাংলাদেশের মানুষের বসতি ঠিক কখন থেকে শুরু হয় তা জানার কোনো উপায় নেই। তবে পৃথিবীর অন্যান্য দেশের আদিম মানব সভ্যতার যেরূপ বিবর্তন ঘটেছিল, বাংলাদেশেও তার ব্যতিক্রম হয়নি। বৈদিক যুগে আর্যদের সাথে বাংলা ভাষাভাষীর কোনো সম্পর্ক ছিল না। বৈদিক গ্রন্থাদিতে বাংলার নরনারীকে অনার্য এবং অসভ্য বলে উল্লেখ করা হয়েছে। ধারণা করা হয় বাংলার আদিম আদিবাসীগণ আর্য জাতির বংশোদ্ভূত নন, কিন্তু তথ্যপাত্র বিশ্লেষণ করে পণ্ডিতগণ এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এদেশে আর্যদের আগমনের পূর্বে বিভিন্ন জাতি বসবাস করত, আবার আর্যদের পরেও বিভিন্ন জনগোষ্ঠী বাংলায় এসছে। তাই উৎপত্তিগত দিক থেকে আমরা বাঙালিকে 3 ভাগে ভাগ করতে পারি। 1, প্রাক আর্য জনগোষ্ঠী অর্থাৎ আর্যরা আসার আগের জনগোষ্ঠী। 2, আর্য জনগোষ্ঠী। 3, আর্য পরবর্তী জনগোষ্ঠী। তাহলে কি দাঁড়ালো? প্রাক আর্য গোষ্ঠী, আর্য পরবর্তী জনগোষ্ঠী। প্রাক আর্য বা অনার্য জনগোষ্ঠী যেটি ছিল তাদের মধ্যে 4টি ভাগ ছিল: নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, মঙ্গোলীয়। আর আর্য জনগোষ্ঠীর মধ্যে ছিল আলপাইন, নর্ডিক। আর আর্য পরবর্তী জনগোষ্ঠী যারা আরবীয়, ইরানি, তুর্কি, হাবশি, আফগান, মোগল। প্রিয় শিক্ষার্থী, তোমাদের নিশ্চয়ই মনে পড়ছে আমরা যখন প্রাচীন মধ্য আধুনিক যুগের পরিচয় জেনেছিলাম, কিংবা যখন আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় পরিচিতি জানছিলাম, রাষ্ট্রীয় ইতিহাস জানছিলাম, তখন আমরা দেখেছি যে বিভিন্ন জাতি কি করে বাংলা শাসন করেছে এবং তারা যখন এদের শাসন করতে এসছে এখানে বংশ বৃদ্ধি হয়েছে বা তারা এসে এখানে বংশ বিস্তারের চেষ্টা করেছে বা অন্য দেশ থেকে এসে এখানে বসবাস করেছে। সেসব কারণেই বস্তুপক্ষে আমাদের এইখানকার এই অঞ্চলে আমাদের এই বাংলা অঞ্চলে বিভিন্ন জনগোষ্ঠীর সংমিশ্রণ ঘটেছে। তো একে একে আমরা যে জনগোষ্ঠীর কথা বললাম সেগুলো সম্পর্কে একটু জেনে নিই। প্রাক আর্য বা অনার্য নরগোষ্ঠী যারা, তারা যেহেতু আর্যদের আগমনের পূর্ব পর্যন্ত
অনার্যদের বসবাস ছিল এখানেই, এই বঙ্গে। তাই এই প্রাক আর্য বা অনার্য নরগোষ্ঠী ছিল বাঙালি জাতির মেরুদণ্ড। এ কথা তো বলারই অপেক্ষা রাখে না। আর্য পূর্ব জনগোষ্ঠী মূলত 4টি শাখায় বিভক্ত: কেটো, নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, ভর্চিনীয় বা মঙ্গোলীয়। এবং এই যে 4টি জনগোষ্ঠীর কথা বললাম, জাতির কথা বললাম, তাদের কিভাবে আলাদা করা হয়েছে শুরুতেই একটু খেয়াল করবার চেষ্টা করো। আমরা বলেছি বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে জাতি সত্তার আলাদা আলাদা নাম দেওয়া হয়ে থাকে। তো চলো তাহলে জানি যে নেগ্রিটো যাদের বলা হচ্ছে তাদের বৈশিষ্ট্য কেমন, তারা দেখতে কেমন। নেগ্রিটোদের দেহ গঠনমুক্ত। নেগ্রিটো নিগ্রোদের মতো দেহ গঠন যুক্ত এক আদিম জাতির বসবাসের কথা অনুমান করা হয়। এরাই নেগ্রিটো নামে পরিচিত। ধারণা করা হয় এরা আফ্রিকা বা অস্ট্রেলিয়া থেকে এদেশে এসেছিল। কালের পরিবর্তনে এদের স্বতন্ত্র অস্তিত্ব এখন বিলুপ্ত। এদের গায়ের রং ছিল কালো, মুখমণ্ডল ছিল ঈষৎ চ্যাপ্টা ও ভারী, লম্বাকৃতির মাথা, প্রশস্ত ও অনুন্নত নাক এবং নাকের উপরিভাগ ছিল মোটা। চোখ ছিল কালো থেকে কালো বাদামি, চুলের রং ছিল কালো এবং কোঁকড়ানো, ঠোঁট ছিল মোটা ও পুরু, কান ছিল প্রশস্ত ও ছোট এবং এদের দেহের গঠন ছিল মধ্যম এবং লম্বা। একটু খেয়াল করবার চেষ্টা করো। আমরা যখন মানুষ সম্পর্কে পরিচয় দিতে যাই, কারো পরিচয় যদি সাধারণভাবে জানতে চাই, তাহলে এই কথাগুলো জিজ্ঞেস করা হয় যে এটা দেখতে কেমন, ওটা দেখতে কেমন। তো এইটি হলো নৃতত্ত্ববিদ্যার বৈশিষ্ট্য। নৃতত্ত্ববিদ্যা এভাবেই এই প্রশ্নগুলোর উত্তর দিয়েই জাতিসত্তার পরিচয় নির্ধারণ করেন। তাহলে আমরা নেগ্রিটোর পরিচয় জানলাম, এবার জানবো অস্ট্রিকদের পরিচয়। অস্ট্রিক জনগোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে বলে মনে করা হয়। প্রায় 5000 বছর পূর্বে ইন্দোচীন থেকে আসাম হয়ে বাংলায় প্রবেশ করে অস্ট্রিক জাতি নেগ্রিটোদের উৎখাত করে। তাদের ছিল লম্বাকৃতির মাথা, চওড়া ও চ্যাপ্টা নাক, চাপা, কপাল উঁচু, ভ্রুর হাড়, মোটা ঠোঁট, কোঁকড়া, কালো ও বাদামি চুল, গায়ের রং ছিল কালো, দেহ গঠন বেঁটে ও মধ্যম আকৃতির। এরাই ভিল, সাঁওতাল, মুন্ডা প্রভৃতি উপজাতির পূর্বপুরুষ হিসেবে চিহ্নিত। বাঙালি রক্তে এদের প্রভাব রয়েছে। অস্ট্রিক জাতিকে কেউ কেউ নিষাদ জাতি বলে আখ্যায়িত করেছেন। এরা প্রধানত কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করত এবং গ্রামে বাস করত। তাহলে আমরা একটা জিনিস পেলাম যে অস্ট্রিক অস্ট্রিক জাতির সাথে আমাদের যে বর্তমান যে আমরা যারা বাঙালি, তাদের বেশি মিল রয়েছে। সেটি এখনকার মানুষ এবং তখনকার পাওয়া যে জীবাশ্ম বা নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য নির্ধারণী যে বৈশিষ্ট্যগুলো, যে চিহ্নগুলো, সেগুলোর সাথে তুলনা করে বা বিবেচনা করে এই সিদ্ধান্তগুলো আমরা এখন জানতে পারি। এরপর হচ্ছে দ্রাবিড়। অস্ট্রিক জাতির সমকালে বা কিছু পরে প্রায় 5000 বছর পূর্বে দ্রাবিড় জাতি ভূমধ্য সাগরীয় অঞ্চল থেকে আসে এবং সভ্যতায় উন্নততর বলে তারা অস্ট্রিক জাতিকে গ্রাস করে। এদের ছিল লম্বা মাথা, বাদামি চুল, অনেক সময় তা কোঁকড়ানো, চওড়া নাক ও কপাল, গায়ের রং কালো, উচ্চতা বেঁটে আকৃতির। অস্ট্রিক ও দ্রাবিড় জাতির সংমিশ্রণেই আর্য পূর্ব বাঙালি জনগোষ্ঠী। তাহলে কি দাঁড়ালো? বাঙালি জনগোষ্ঠীর একটি আমরা আপাত পরিচয় পেলাম। এদের মিশ্র রক্তধারা বর্তমান বাঙালি জাতির মধ্যে প্রবহমান। অস্ট্রিক ও দ্রাবিড় গোষ্ঠীর জনসমষ্টির মিশ্রণে যে জাতি প্রবাহ চলছিল, তার সাথে আর্য জাতি এসে সংযুক্ত হয়ে গড়ে তুলেছে বাঙালি জাতি।
দক্ষিণ ভারতের ওরাওরা দ্রাবিড় শ্রেণীর অন্তর্ভুক্ত। এটি গেল দ্রাবিড় পরিচয়। এরপরে হচ্ছে ভোটচীনীয় বা মঙ্গোলীয়। আর্যদের এদেশে আগমনের পূর্বে মঙ্গোলীয় জনগোষ্ঠীর সাথে অস্ট্রিক দ্রাবিড়দের সংমিশ্রণ ঘটে। এদের আগমন ঘটে ইন্দোনেশিয়া থেকে। এদের গায়ের রং ছিল বাদামি, মাথা চওড়া ও গোল, মোটা অনুন্নত ও ক্ষুদ্রাকৃতির নাক, চোখের রং বাদামি থেকে গাঢ় কালো, মাঝারি ঠোঁট এবং চুল কিছু কালো, লম্বা ও সরু। এদের কেউ খর্বাকৃতির এবং কেউ কেউ ছিল মধ্যম আকৃতির। বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তে এদের বেশি দেখা যায়। বাংলাদেশের চাকমা, গারো, কোচ, হাজং এবং ত্রিপুরা উপজাতি ভোটচীনীয় বা মঙ্গোলী ও নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত। তাহলে আমরা প্রাক আর্য যে জনগোষ্ঠী, সেখানে 4 ধরনের জনগোষ্ঠীর পরিচয় পেলাম। এরপরে হচ্ছে আর্য জনগোষ্ঠী। আর্য পূর্ব যেসব জনগোষ্ঠী বাংলায় এসছে তাদের সঙ্গে যুক্ত হয়েছে আর্য জাতি, আর এইসব জাতির সংমিশ্রণে গড়ে উঠেছে বাঙালি জাতি। আর্যদের আদি বাসস্থান নিয়ে মতভেদ রয়েছে। কোনো ঐতিহাসিক মনে করেন ইউরোপ আর্যদের আদি বাসস্থান, তবে অধিকাংশের মতে ইউরাল পর্বতের দক্ষিণে কিরগিজ অঞ্চলে আর্যদের আদি বাসস্থান ছিল। মৌর্য বিজয় থেকে গুপ্ত বংশের অধিকার পর্যন্ত, অর্থাৎ খ্রিস্টপূর্ব 300 অব্দ থেকে খ্রিস্টীয় 500 অব্দ পর্যন্ত সময়ে মোট 800 বছর ধরে ক্রমে আর্যীকরণের পালা চলে। তবে চতুর্থ ও পঞ্চম শতাব্দীতেই গুপ্ত যুগেই বাংলাদেশে আর্য ভাষা ও সংস্কৃতি তৃণমূল হয়। আর্য ব্রহ্মবর্ত ত্যাগ করে প্রথমে আর্যাবর্ত বা উত্তর ভারতে আগমন করে এবং পরে মগধ, অঙ্গ, মিথিলা, কলিঙ্গ, রায় বঙ্গে নিজেদের ভাষা ও সংস্কৃতির অপ্রতিহত প্রভাব বিস্তারে সক্ষম হয়। ভারতীয় উপমহাদেশে আগত আর্যরা 2টি জনগোষ্ঠীতে বিভক্ত ছিল, আলপাইন ও নর্ডিক। আলপাইনরা মধ্য এশিয়ায় পার্বত্য অঞ্চল এবং নর্ডিকরা আসে উত্তর রাশিয়া, নর্ডিকরা আসে উত্তর এশিয়া তৃণভূমি অঞ্চল থেকে। লম্বা মাথা, নাক সরু থেকে মাঝারি, রং ফর্সা, পুরুষদের মুখে দাড়ি গোঁফের প্রাধান্য এবং বলিষ্ঠ গড়ন এদের মূল বৈশিষ্ট্য। এরা কৃষিকাজে তেমন পারদর্শী ছিল না, পশুপালন করে জীবিকা নির্বাহ করত। এরাই প্রথমে ভারতে বর্ণপ্রথার সৃষ্টি করে। এরপরে আমরা বলবো আর্য পরবর্তী ধারা। আর্যদের আগমনের পর পারস্যের তুর্কিস্তান থেকে সব জাতির জনগোষ্ঠী ভারতে এসে বসবাস শুরু করে। এরা ভারতের পূর্বাঞ্চলে এবং বাংলায় বসতি স্থাপন করে। শক ছাড়াও বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন সময়ে বাংলায় বহিরাগত বিভিন্ন রাজবংশ শাসন করেছে। এই রাজবংশগুলোর মধ্যে সেন, চন্দ্র, বর্মন, খড়গ উল্লেখযোগ্য। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু মনে করার চেষ্টা করো। আমরা যখন রাষ্ট্রীয় ইতিহাস পড়ছিলাম বা প্রাচীন, মধ্য, আধুনিক যুগের প্রাথমিক পরিচয় যখন জানছিলাম, তখন খেয়াল করে দেখো যে ওই সময়ে এক একটি রাজবংশ বা কিভাবে শাসন করছিল এবং সেই সময়ের কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। এছাড়াও ইসলাম ধর্ম প্রচার ও বাণিজ্যের জন্য সেমিটিক গোত্রের আরব মুসলমানরা 7 ও 8 শতকে বাংলায় আগমন করেন। পরবর্তীকালে মুসলিম শাসনকালে তুর্কি, আরব, ইরানি, হাবশি, আফগান প্রভৃতি মুসলিম জনগোষ্ঠী বাংলায় বসতি স্থাপন করে বাঙালির রক্তের সাথে তাদের রক্তের সংমিশ্রণ ঘটায়। এই হচ্ছে আমাদের বাঙালির যে এই বাসভূমি, আমাদের যাকে বাংলা বলছি, আজকের বাংলাদেশ বলছি, তাদের যে ভৌগোলিক অবস্থান, বসবাসের স্থান, এই বসবাসের স্থানে কি করে
একে একে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন জাতির মানুষ এসে নানা কারণে এখানে সমবেত হয়েছে। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা যখন রাজনৈতিক ইতিহাস পড়ছিলাম তখন এখানকার মানুষের যে সামাজিক সাংস্কৃতিক পরিচয়, সেই পরিচয়ের সময় কি করে এক শাসন থেকে আর এক শাসনে গিয়ে জীবনযাত্রার পরিবর্তন ঘটছিল বা রূপান্তর ঘটছিল। একইভাবে আমাদের যে জাতিসত্তার একটি সুগঠিত রূপ, সুগঠিত নয় যে বাঙালি বলছি, সেই বাঙালিতে এসে যে এত মানুষ একসাথে যুক্ত হয়ে একটি নাম নিতে পেরেছে, যে নামের বলে আমরা আজ বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছি, আমাদের নিজস্ব পরিচয় আছে, সেটি একদিনে গঠন হয়নি। এখানে দীর্ঘদিন ধরে এই ভূখণ্ডের সাথে বসবাস, এই ভূখণ্ডে বসবাস করে এই ভূখণ্ডের সবকিছুর সাথে তারা একাত্ম বোধ করেছে বলেই একটি জাতিতে পরিণত হতে পেরেছে। আমরা এতক্ষণের আলোচনায় এটুকুই বুঝবার চেষ্টা করলাম। এখন এই আলোচনায় আমরা যা শুনলাম বা বুঝলাম, সেটি ঠিক একদিনের পাঠের বা একদিনের অভিজ্ঞতার ফল নয়। এখানে বিভিন্ন দেশি বিদেশি মনীষী তাদের গবেষণালব্ধ নানা তথ্য উপাত্তের সমন্বয়ে যেসব তথ্য দিয়েছেন সেগুলোর একটি সংক্ষিপ্ত রূপ উপস্থাপন করলাম। এখন আমরা দেখব দেশি বিদেশি বিভিন্ন গবেষক, বিভিন্ন ক্ষেত্রের গবেষক বাঙালি জাতির সম্পর্কে, বাঙালি জাতির গঠন সম্পর্কে কি মতামত দিয়েছেন। হার্বার্ট রিজলে নাম শুনে বুঝতে পারছো তিনি বাঙালি নন। তিনি পাশ্চাত্যের গবেষক। একটি গ্রন্থ আছে তার, ট্রাইবস অ্যান্ড কাস্ট অফ বেঙ্গল। এই বইয়ে বাঙালিদের নৃতাত্ত্বিক পরিচয় উপস্থাপন তিনি করেছেন। সেখানে করতে গিয়ে বলেছেন, বাঙালি জনগোষ্ঠীর উদ্ভব হয়েছে মঙ্গল ও দ্রাবিড় মানব গোষ্ঠীর সমন্বয়ে। এদের অধিকাংশের মাথা গোল, নাক মধ্যমাকৃতির, চওড়া এবং উচ্চতা মাঝারি। বাঙালিদের গায়ের রং শ্যামলা, কালো ও কিছুটা পীড়। ডক্টর জে হার্টন, তিনিও একজন বিদেশি গবেষক। তিনি বাঙালি নরগোষ্ঠীকে 8টি ভাগে ভাগ করেছেন। তো এরপরে আরো একজন রমাপ্রসাদ চন্দ্র, তিনি মনে করেন ভারতীয় নৃবিজ্ঞানী হিসেবে তিনি গুজরাট ও মহারাষ্ট্রের লোকদের পাশাপাশি বাঙালিদের মধ্যেও আলপাইন মানবধারার প্রভাব রয়েছে বলে তিনি মনে করেন। আলপাইন তো নিশ্চয়ই মনে আছে, আর্যদের যে দুটি জনগোষ্ঠী নর্ডিক এবং আলপাইন, তার মধ্যে আলপাইনকে এই বাঙালি জনগোষ্ঠীর সাথে মিশে গেছে বলে তিনি মনে করেন। নিহাররঞ্জন রায়, তিনি তার বাঙালির ইতিহাস যে আদি পর্ব, সেখানে এ বিষয়ে মন্তব্য করেছেন। এই বিষয়ে আমরা তার মতামত হচ্ছে, হিন্দু ধর্ম ও সংস্কৃতির উৎপত্তি সম্পর্কে দিতে গিয়ে তিনি বলেছেন, হিন্দুদের নৃগোষ্ঠীগত পরিচয় তার লেখায় যেভাবে এসছে, তিনি মনে করেন আদি অস্ট্রেলীয় যে জাতি, সেটির প্রভাব রয়েছে আমাদের বাঙালি জাতির করণে।
আর ডাল্টন নামক আরেকজন বিজ্ঞানী, তিনি বলেন কোল, ভিল ও সাঁওতালদের সাথে দ্রাবিড়দের দৈহিক আকৃতিগত মিল রয়েছে। বাঙালি নৃগোষ্ঠীর সংমিশ্রণে আর্য ও দ্রাবিড় এই দুই জাতির প্রভাব গভীরভাবে রয়েছে। আরেকজন নৃবিজ্ঞানী বিরাজ শঙ্কর গুহ, তিনি মনে করেন কালের প্রবাহে এদেশে বহু জনগোষ্ঠী এসছে এবং তারা মিলেমিশে গড়ে তুলেছে বাঙালি জাতি। আর্যপূর্ব সময়ে অস্ট্রিক, দ্রাবিড় ও মঙ্গোলীয়দের সাথে পরবর্তী সময়ের আর্য মিশ্রণে আদি বাঙালি জনগোষ্ঠী গড়ে উঠেছে। অষ্টম শতাব্দী থেকে মুঘল, আফগান, তুর্কি, আরবীয় ইত্যাদি অনেক জনগোষ্ঠী উপমহাদেশে প্রবেশ করে। ব্যবসায়িক সূত্র ধরে আরবরা এসে এদেশের চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলে বসতি স্থাপন করে। পরবর্তীকালে বিভিন্ন জনগোষ্ঠীর সাথে মেলামেশা সত্ত্বেও অনেক ক্ষেত্রে তার প্রভাব পড়েছে খুবই সামান্য। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আদিবাসীদের মধ্যে প্রোটো অস্ট্রালয়েড ও মঙ্গোলয়েড এই দুই জনগোষ্ঠী এখনো বিরাজমান। তারা 2000 বছর আগে ভাষা, সংস্কৃতি ও জীবনযাত্রাকে এখনো ধরে রেখেছে। বাংলার ইতিহাসের মধ্যযুগের শেষ লগ্নেও বাংলাদেশে বহু সংখ্যক আফ্রিকান অভিবাসী বা হাবশি বিভিন্ন অভিজাত ব্যক্তির অধীনে ব্যক্তিগত কর্মচারী হিসেবে নিয়োজিত ছিল। এ সময়েও অভিজাতদের ব্যক্তিগত কর্মচারী হিসেবে হাবশি নিয়োগ ছিল আভিজাত্যের অন্যতম অহংকার। রাজা কৃষ্ণচন্দ্রের কর্মচারীগণের মধ্যেও বেশ কয়েকজন হাবশি ছিল। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য থেকে জানা যায়, অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে কৃষ্ণচন্দ্রের কর্মচারীদের মধ্যে হাবশি ইমাম বক্স ছিলেন প্রধান। এই উদ্ধৃতিটি আমি উল্লেখ করলাম বাংলায় আফ্রিকান অভিবাসী বিষয়ক নামে একটি গ্রন্থ থেকে। এই যে আমরা বলেছিলাম যে বিভিন্ন মনীষী, বিজ্ঞানী বাঙালি জাতি সম্পর্কে অভিমত দিয়েছেন, তো সেখানে আমরা দেশি বিদেশি মিলে মাত্র কজনের অভিমত পড়ার চেষ্টা করলাম। আসলে এই অভিমতের সংমিশ্রণে আমাদের আলোচনার শুরুতেই আমরা ওই কথাগুলো বলেছিলাম যে বাঙালি জাতির যে ধরন, তার গড়ে ওঠার যে প্রেক্ষিত সহ এখানে আলোচিত হয়েছে। বাঙালিকে বলা হচ্ছে শঙ্কর জাতি। শঙ্কর জাতি কেন হলো, সেই যুক্তিগুলো অল্প বিস্তার এখানে আলোচিত হলো। বস্তুত পক্ষে প্রাগৈতিহাসিক কাল থেকে বিভিন্ন জাতির মিশ্রণে তৈরি হয়েছে বাঙালি জাতি। এতে রয়েছে বিভিন্ন বহিরাগত জনগোষ্ঠীর অবদান। ওই বৈশিষ্ট্যের কারণে বাঙালি জাতি হিসেবে পৃথিবীর অন্যান্য জাতিসত্তার কাছে পরিচিতি লাভ করেছে। প্রকৃতপক্ষে বাঙালি জাতি অস্ট্রিক, দ্রাবিড়, মঙ্গোলয়েড, নেগ্রিটো, আর্যভাষী, আলপিনীয় প্রভৃতি রক্ত সংকর মানুষ, এবং এরা বিদেশি, বিজাতীয়, বিধর্মীয়, বিভাষীয় প্রভাব স্বীকার করে নিয়েছে নির্দ্বিধায়। এসব সিদ্ধান্ত যখন জানছি, ঘুরে ফিরে একটি সিদ্ধান্তেই সবাই উপনীত হচ্ছেন। তাহলে এত আলোচনার দরকার কেন? দরকার এই জন্য যে একটি নিরেট সত্যকে পাবার জন্য নানা দিক থেকে আমাদের আলোচনা না করলে সেটি বিশ্বাসযোগ্য হয় না, আর তাকে জ্ঞানও বলা যাবে না। যাই হোক, আরো একদিকের আলোচনায় আমরা দেখি যে এখানে কিভাবে মানুষকে বলা হচ্ছে। মানুষের বৈজ্ঞানিক নাম হোমোসেপিয়েন্স। কেবল গাত্রবর্ণ বা উচ্চতা সম্পর্কিত বিষয় ছাড়া তার মধ্যে জৈবিক দৃষ্টিকোণ থেকে আলাদা কোনো পার্থক্য নেই। তারপরেও মানুষের মধ্যে অঞ্চল বা প্রদেশ এবং জাতিভিত্তিক পার্থক্য পরিলক্ষিত হয়। খুব সহজ কথায় নৃবিজ্ঞানের মানুষ সম্পর্কে তার সুগভীর অনুসন্ধিৎসু দৃষ্টি দিয়ে আলোচনা করে। সুনির্দিষ্ট মানব জীবনের অস্তিত্বহীনতা,
বিভিন্ন নরগোষ্ঠীর বসবাস ও সংমিশ্রণে এবং বহিরাগতদের আগমন ও প্রভাবের কারণে অতীতে এদেশে জনগোষ্ঠীর একটি কাঠামোগত নৃতাত্ত্বিক পরিচিতির সুস্পষ্ট রূপরেখা প্রণয়ন করা সম্ভব হয়নি। হাবিবুর রহমান নামক একজন সমাজবিজ্ঞানীর এটি তত্ত্ব, যে আগেই বলেছিলাম, বিভিন্ন নৃবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী কিংবা সরাসরি চিকিৎসা বিজ্ঞানের বা নৃতত্ত্ব বিজ্ঞানের যারা বিজ্ঞানী, তারা তাদের নিজ নিজ পরীক্ষার পদ্ধতি অবলম্বন করে এই সিদ্ধান্তে উপনীত হন। সে কারণে আমাদের বিভিন্ন গবেষণার যে দৃষ্টিভঙ্গি, সেগুলোকে জানবার জন্যই এই আলোচনার প্রয়াস। হাবিবুর রহমানের এই মতের সাথে আরো মত আছে, তবে দ্রাবিড় হাবিবুর রহমানের আলোচনার সাথে আরো যোগ করা যায়, দ্রাবিড় এবং মঙ্গোলীয় জনগোষ্ঠীর সংমিশ্রিত প্রভাবের কারণে বাংলাদেশের জনগোষ্ঠীকে একটি মিশ্র বা সংকর জাতিগোষ্ঠী বলা হয়। এটি আরো জটিলতর হয়েছে 1971 সালে বাংলাদেশের অভ্যুদয়ের সাথে সাথে, কেননা এখানে কোনো একক জনগোষ্ঠীর প্রাধান্য পরিলক্ষিত হয় না। একটু পেছন ফিরে তাকালে দেখা যায়, প্রাচীনকালে ঔপনিবেশিক শাসকগণ বিশ্বের বিভিন্ন দেশের মতো দক্ষিণ এশিয়ায় মানুষজনকে বিভিন্ন প্রকৃতি পরিচয়ে শ্রেণীবিন্যস্ত ও স্তর বিন্যাস করার চেষ্টা চালিয়েছেন। এর সুদূর প্রসারী প্রভাব বাংলাদেশের সমাজ ব্যবস্থায় দেখা যায়। ভারতে সুসংহতভাবে শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ব্রিটিশরা নৃতাত্ত্বিক তথ্য সংগ্রহের প্রয়াস গ্রহণ করেছিলেন। এর উপর ভিত্তিশীল আর্থসামাজিক রাজনৈতিক কর্মকাণ্ডের ফলে সার্থক হয়েছিল তাদের উপনিবেশ স্থাপন। এদেশের জনগোষ্ঠীর বিভিন্ন নামকরণ তথা এখনো ইন্ডিজেনাস, ট্রাইবাল, তফসিলি ট্রাইবস, অ্যাবরিজিনস, আদিবাসী, পাহাড়ি, জুম্মা প্রভৃতির মাধ্যমে তারা নৃতাত্ত্বিক পরিচিতির অন্তর্নিহিত তাৎপর্য ও বিশেষত্বকে দ্বিধা বিভক্ত করে তোলে। কিন্তু জাতীয়তাবাদের ধারণায় এক রাষ্ট্রে বসবাসকারী জনগোষ্ঠী নৃতাত্ত্বিক পরিচিতিতে নাম সংক্রান্ত এরকম জটিলতা ভাষা, ধর্ম, সমাজ, সংস্কৃতি, অর্থনীতি উন্নয়নের কোনো সুশাসন ও সমন্বয় সাধনের ছাপ ফেলে না। আমি বোধহয় আরো একবার এটি বলেছি যে আমাদের এই বাঙালি জাতিগোষ্ঠীর বিভিন্ন যে গোষ্ঠী রয়েছে, কখনো ক্ষুদ্র নৃগোষ্ঠী, কখনো উপজাতি ইত্যাদি যে অভিধাগুলো বলা হচ্ছে, সেগুলোর একটি প্রেক্ষিত আছে, সেটি আমরা এখন জানলাম। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের ফলে দক্ষিণ এশিয়ায় জাতীয়তাবাদের জন্ম হয়। বাংলাদেশ যা একটি নতুন পর্বের সূচনা করে। এদেশের জনগোষ্ঠীকে একাধারে ধর্মের ভিত্তিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান এবং বৃহত্তর ও ক্ষুদ্রতর জনগোষ্ঠীর সমন্বয় সাধন করা যায়, কিন্তু সমাজ মনস্তাত্ত্বিক ধারণার সৃষ্টিকারী বাংলাদেশের জনগোষ্ঠীর বিভিন্ন নামকরণ ও প্রত্যয়গত রূপায়ণ এদেশের জনগোষ্ঠীর মাঝে একটি বৃহত্তর ও ক্ষুদ্রতর পৃথকীকরণ করে। এগুলো নৃগোষ্ঠীকে প্রত্যয়গত ধারণা দিতে গিয়ে শুধুমাত্র ভাবনার প্রতিফলন নয়, বরং তা সকল প্রাসঙ্গিক ধারণার প্রয়োগেরও প্রতিফলন। এই ধারণাগুলোর ব্যাপকতা ও বিস্তৃতির কারণে নৃবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানীরা অদ্যাবধি কোনো একক সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। তারপরও বাঙালির আদি মানুষ কবে এখানে বসতি স্থাপন করে তা বলা না গেলেও বাঙালি যে বিভিন্ন জনগোষ্ঠীর মিশ্রণে একটি সংকর জাতি তা সাংঘাতিকভাবে প্রমাণিত। প্রকৃত বাঙালি হতে হবে বিশ্ব নাগরিক হয়েই নিজের মানব সত্তার পূর্ণতা দেওয়ার সংগ্রামের সঙ্গে বিশ্বের প্রতিটি মানুষের মানব সত্তার পূর্ণতা দেওয়া প্রতিজ্ঞা যুক্ত করে। বাঙালির এই সংগ্রাম এখনো অপূর্ণ। বিশ্বের নিপীড়িত মানুষের সঙ্গে তাকে আরো বহু পথ হাঁটতে হবে।
এই পথচলায় তার পাথেয় হবে নিজের হাজার বছরের ঋদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য, তার মুক্তি সংগ্রামের অঙ্গীকার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এতক্ষণ ধরে বাঙালি নৃতাত্ত্বিককরণ এবং জাতি গঠন প্রক্রিয়ার আলোচনা শেষ করতে যাচ্ছি। নিশ্চয়ই তোমাদের এতক্ষণে কিছুটা হলেও ধারণা হয়েছে যে বাঙালি একটি সংকর জাতি এবং তার এই সংকর জাতি হয়েও বাঙালি নামের মধ্য দিয়ে বিশ্বের বুকে একটি মহান জাতি হিসেবে, একটি সাহসী জাতি হিসেবে যে পরিচিতি পেয়েছে বা মানবিকতার ইতিহাসকে উজ্জ্বল করেছে, সমৃদ্ধ করেছে, তার গোড়াটা কেমন ছিল, কিভাবে বা গড়ে উঠেছিল, কিছুটা হলেও আশা করছি ধারণা হবে। তো বরাবরের মতোই আমরা চলো দেখে নেই এই অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে। যেমন নৃতাত্ত্বিক লক্ষণগুলো কি কি, বাঙালির আদি গোষ্ঠীর নাম কি, সমগ্র জনগোষ্ঠীকে কয় ভাগে ভাগ করা যায়, আর্যদের আগমনের পূর্বে দেশের কাদের বসবাস ছিল, কত সালে অস্ট্রিক জাতি নেগ্রিটোদের উৎখাত করে, নিষাদ কারা, বাংলার আদি জনগোষ্ঠীর ভাষা কি ছিল, বাংলার আদিম অধিবাসী কারা। এই কটি প্রশ্নেই তিক্ত হবার কোনো কারণ নেই। এখানে বিভিন্ন মনীষীর মতামতে বিভিন্ন রকম তথ্য রয়েছে। এছাড়াও নানা স্থানের নাম দেওয়া আছে, বিভিন্ন তত্ত্বগত বিশ্লেষণও রয়েছে, সেগুলো আমাদের একটু ভালো করে বারবার খেয়াল করতে হবে, তাহলেই বাঙালি জাতি সংক্রান্ত যে আমরা পাঠ নেবার চেষ্টা করলাম সেটি সম্পূর্ণরূপ হবে। তো তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন কি কি হতে পারে? বাঙালি নৃতাত্ত্বিক পরিচয়, বাঙালি নৃগোষ্ঠীর ভাষার পরিচয় হতে পারে। আমরা যদিও এখানে ভাষা নিয়ে তেমন আলোচনা রাখিনি, কারণ ভাষা বিষয়টি সম্পূর্ণই আলাদা একটি বিষয়। আমাদের যে অধ্যায় বিন্যাস রয়েছে, অধ্যায় বিন্যাসে ভাষা বিষয়ক আলাদা আলোচনা করবার আমার সুযোগ ছিল না, কিন্তু আমরা অন্যান্য গ্রন্থে বা অন্যান্য যে বিষয়ভিত্তিক কোর্স রয়েছে সেখানে তো ভাষা বিষয়ক আলাদা কোর্সই রয়েছে। তোমাদের কারো কৌতূহল থাকলে নিশ্চয়ই সেখান থেকে জেনে নেবে, আর কৌতূহল থাকবেই বা না কেন, এটা অবশ্যই কৌতূহল থাকার কথা, তোমরা ওখান থেকে জেনে নিও। সেখানে রীতি পদ্ধতি সহ ভাষার ইতিহাস সহ তোমরা জানবে। এটি প্রথম বর্ষেই রয়েছে, বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা। সেখানে এই সময়গুলো থেকেই ভাষার কিভাবে বিবর্তন হয়েছে, আমরা যে কোনো ইতিহাস পড়ি না কেন সেটি তো সময়ের একটা একক থাকে এবং সেই সাথে সেই সময়ে আমাদের ভূখণ্ডে বা নির্দিষ্ট ভূখণ্ডে সেই মানুষের জীবন যাপন তো ওখানে গুরুত্বপূর্ণ। সেই কারণে সময় এবং পরিবেশ একই থাকবে, বিষয়টি ভিন্ন হয়। এখন আমরা জাতিতাত্ত্বিক প্রশ্নে ওই সময়ের কাছে ফিরে যাচ্ছি, তখন হয়তো ভাষার প্রশ্নে সেখানে ফিরে যাব, এবং জাতিতাত্ত্বিক বিষয়ে যে প্যারামিটারগুলো রয়েছে, যে বৈশিষ্ট্যগুলো, যে এককগুলো রয়েছে, সেটা যেমন ভিন্ন তেমনি ভাষা নির্ণয়ের ক্ষেত্রে ভাষার ব্যাকরণ আছে, ভাষার প্রত্যাত্ত্বিক ধ্বনিতাত্ত্বিক যে বৈশিষ্ট্য সেটা করবে। যাই হোক, আমাদের এই অধ্যায়ে রচনামূলক প্রশ্নগুলো যদিও আসলে একই বিষয়কেই ভিন্ন ভিন্ন ভাবে বলা হয়েছে, একবার হয়তো বলতে পারে বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় জাতি গঠন প্রক্রিয়া আলোচনা করো, আবার বাঙালি একটি সংকর জাতি এই বিষয়টি নিবন্ধ রচনা করো, অথবা বাঙালি নৃগোষ্ঠী গঠনের ঐতিহাসিক পটভূমি আলোচনা করো। ঘুরে ফিরে কথা একই, তবু অনেক সময় তোমাদের বুঝতে সমস্যা হয় যে কোনটির উত্তর কি। কিন্তু মনে রাখতে হবে যে বিষয়কে কেন্দ্র করে
তোমার কাছে উত্তর চাওয়া হচ্ছে, তুমি সেই পরিভাষাটি ব্যবহার করবে। যখন তোমাকে বলবে বাঙালি একটি সংকর জাতি, তুমি যে কোনো সিদ্ধান্তের শেষে এসে বলবে তাই বলা যায় বাঙালি সংকর জাতি। আর নৃতাত্ত্বিক পরিচয় যখন বলবে, তখন তুমি নৃতাত্ত্বের সংজ্ঞা একটু ভিন্নভাবে দেওয়ার চেষ্টা করবে। নৃতাত্ত্ব কথাটি কি সেটি একটু বুঝিয়ে বলবার প্রয়াস আছে, জাতি কি সেটি একটু বুঝিয়ে বলবার প্রয়াস আছে। আর যখন সংকর জাতি বলবে, তখন ওই আলোচনাগুলো থাকবে, সেই সাথে বিভিন্ন পণ্ডিতদের মতামত ভালোভাবে দিতে হবে, আগেরটিতেও দিতে হবে। আর ঐতিহাসিক পটভূমি যখন বলবে, তখন একটু খেয়াল করার চেষ্টা করে এই উত্তরটি একটু আলাদা হবে। ওই বৈশিষ্ট্যগুলোর সাথে এখানে পরিপ্রেক্ষিত যুক্ত হবে। ঐতিহাসিক পটভূমি বলতে আমরা যে রাষ্ট্রীয় ইতিহাসে এক একটি জনগোষ্ঠীর যে এই বঙ্গে এসে অবস্থানের হিসাব, কেউ ব্যবসা বাণিজ্যের জন্য এসছে, কেউ শাসন করতে এসছেন, বা শাসন কার্য পরিচালনার সময়ে বিভিন্ন আমাদের এই বঙ্গের বাইরে থেকে যারা এসছেন, তারা তাদের সাংস্কৃতিক, তাদের যে সামাজিক জীবনের বা ভাষার এখানে সংমিশ্রণ ঘটিয়েছেন, সেভাবেই তখন ঐতিহাসিক পটভূমিটি একটু বেশি আলোচনা হবে। হ্যাঁ, কথা হলো যেটি প্রশ্নে থাকবে সেটির বিষয়ে একটু বেশি মনোযোগ দিতে হবে, বা বেশি সময় সেই বিষয়ে বলতে হবে। হয়তো ঐতিহাসিক যখন বলা হলো, তখন ইতিহাস ভিত্তিক যে অর্ডারটা রয়েছে, যেমন বিভিন্ন ঐতিহাসিক সমাজবিজ্ঞানী যাই হোক না কেন, ইতিহাসের মূল পাঠ থেকে যারা আছেন তাদের বক্তব্যই বেশি করে একটু দেওয়া জরুরি। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই পাঠটি নেবার পরে পাঠ্যপুস্তক থেকে আরো বিস্তারিত পড়বে। পড়ার পরে এই তিনটি বিষয় থেকে যে কোনো দুটিকে একটু বলবো এই কারণে যে 1 এবং 2 নম্বরের যে প্রশ্ন, সেটির উত্তর মোটামুটি কাছাকাছি হবে, কিন্তু 3 নম্বরটি করতে গেলে, পটভূমি করতে গেলে একটুখানি ইতিহাসের আলোচনায় বেশি ফিরতে হবে। রাজনৈতিক ইতিহাসের যে বিভিন্ন রাজদণ্ডের যে পালাবদল, হ্যাঁ, মধ্যযুগে বিশেষ করে প্রাচীন যুগ থেকেই শুরু হয়েছে, যে বারবার শাসন ক্ষমতার পরিবর্তন হচ্ছে, বিভিন্ন জাতি আসছে এবং তাদের যে চেতনা, ধর্মবোধ, সমাজবোধ একটু একটু করে গড়নে প্রভাব ফেলছে। এবং আরো একটা জিনিস, আমাদের তো জানো যে আমাদের এই অঞ্চলটি সুগঠিত রাষ্ট্রীয় কাঠামো গড়তে অনেক দিন সময় লেগেছে। ক্ষুদ্র ক্ষুদ্র জনপদে প্রথমে বিভক্ত ছিল, তারপরে তারা একীভূত হয়েছে, তাদের মধ্যে আন্তঃযোগাযোগ বেড়েছে, আন্তঃযোগাযোগের সাথে বহির্যোগাযোগ বেড়েছে। এভাবেই আস্তে আস্তে করে এই যে সমগ্র জাতিতে একটি নির্দিষ্ট কাঠামো, রাষ্ট্রীয় কাঠামোর অন্তর্ভুক্ত তারা হয়েছে। তো এই ছিল আমাদের আজকের এই বিষয়ের আলোচনা, বাঙালির নৃতাত্ত্বিক গড়ন ও জাতি গঠন প্রক্রিয়ার একটি খুবই সংক্ষিপ্ত আলোচনা। আমরা চলো এই আলোচনার জন্য যে বইগুলোর সহযোগিতা আমি নিয়েছি বা তোমরাও ভবিষ্যতে নেবে, তার মধ্যে সবগুলোই প্রায় তোমাদের এর আগের অন্য ইয়েতে ব্যবহৃত। এর মধ্যে নতুন করে একটি বই আমি এখানে ব্যবহার করেছি, বা তোমরা আরো নৃতত্ত্ববিদ্যার যে বিষয়কেন্দ্রিক বই, অর্থাৎ অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডির যে বইগুলো, সেগুলোর অন্তত একটু দেখবে। আমার হাতে ছিল রেহনুমা আহমেদ ও মানস চৌধুরীর নৃবিজ্ঞানের প্রথম পাঠ সমাজ ও সংস্কৃতি, এই বইটি। এছাড়া বাকি বইগুলো তোমরা এর আগেও অন্য ইয়েতে নাম শুনেছো। এগুলিতে বাঙালির গড়ন, বাঙালির ইতিহাস ইত্যাদি বিষয়ে তথ্য এবং উপাত্ত রয়েছে, তোমরা দেখে নেবে। প্রিয় শিক্ষার্থী, আজ আমাদের এখানে শেষ করতে হবে। শেষ করবার আগে আবারও মনে করিয়ে দেই, প্রতিটি বিষয়ের আলাদা তাৎপর্য রয়েছে, মূল্য রয়েছে। তারপরেও কখনো কখনো একটু বেশি উদ্দীপ্ত হই, কখনো বা একটু কম। আজকের যে অধ্যায়, সেটি কেন একটু আলাদা,
যারা এই পাঠটি আগে কখনো শুনুনি, এখন দেখবে যে তোমার নিজের যে গড়নটি সেটি কেমন, তুমি প্রকৃত বাঙালি কিনা, বা বাঙালি তো অবশ্যই এই ভূমিতে যখন রয়েছো, কিন্তু তুমি কোন জাতের, তোমার পূর্বপুরুষ কারা ছিলেন, সেটি বিভক্তি করবার জন্য নয়, আত্ম অনুসন্ধানের জন্য বা নিজের সম্পর্কে কৌতূহল এর জন্য জানতে পারলে মনে হয় ভালোই লাগবে। আর দেখো, নৃতত্ত্ববিদ্যার মাধ্যমে কি করে মানুষকে চেনা যায়, এই যে নৃতত্ত্ববিদ্যা কি, সেটি একটি নতুন পাঠ তোমার জন্য হতে পারে। আমরা এর আগে যে পাঠগুলো জেনেছি এক একটি বিষয়, আজকের পাঠটি ভিন্ন বিষয়ের। এবং এখানে আরেকটি বিষয় আমরা আলোচনার ক্ষেত্রে বেশি আনিনি, যে আজকে যে মানুষের যে জাতিসত্তা বিষয়ক জ্ঞান, সেটির জন্য একেবারে বাহ্যিক যে বৈশিষ্ট্যগুলো, বাহ্যিক বৈশিষ্ট্যের সাথে জিন সিকোয়েন্স একটি এখন খুব বৈজ্ঞানিক, এটা আগে থেকেও ছিল, কিন্তু এ ধরনের গবেষণাগুলো বা এ ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো একটু ব্যয়বহুল। আমাদের মতো কিছুটা কম আয়ের দেশে এ ধরনের গবেষণাগুলো কম হলেও বস্তুতপক্ষে প্রক্রিয়া রয়েছে। এগুলো যখন খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় তখন অবশ্যই এগুলি গবেষণা করেই নেওয়া হয়। আশা করছি এই বিষয়ে বাঙালির জাতিসত্তা বিষয়ে কারো উচ্চতর পড়াশোনা বা জ্ঞান অর্জন করতে চাইলে বইগুলো, আমার আজকের লেকচার, তোমার আগামী দিনের পাঠ, সব মিলিয়ে একটি ধারণা নিশ্চয়ই তোমার ভেতরে তৈরি হবে, এবং সেই ধারণা তোমার আগামী দিনের নিজেকে জানার ইতিহাসকে সমৃদ্ধ করবে। তাহলে শেষ করি আজকের ক্লাস। আবারও সেই কথা, এখনো করোনা আমাদের দেশ থেকে যায়নি, বারবার রূপ পরিবর্তন করছে। তোমরা সেগুলো সম্পর্কে সচেতন থাকবে, নিজেরা সজাগ থাকবে। নিজের সচেতনতাই পারে তোমাকে রক্ষা করতে, তোমার পরিবারকে রক্ষা করতে, সমাজকে রক্ষা করতে, সর্বোপরি দেশকে রক্ষা করতে। আর দেশের মঙ্গল হলে, ভালো থাকলে বিশ্বকেও, বিশ্বের অন্যান্য দেশের মানুষকেও তুমি সহযোগিতা করতে পারবে, যেটি বাঙালির অন্যতম ধর্ম। বাঙালি সেবা পরায়ণ জাতি, বাঙালি মানবিক জাতি, বাঙালি বীরের জাতি। সবাই ভালো থেকো। শেষ করলাম আজকের ক্লাস। ধন্যবাদ।